সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বাংলাদেশের শেয়ার বাজারের ব্যাংকিং শেয়ার গুলো কিন্তু আকর্ষণীয়। এগুলোতে আপনি দীর্ঘমেয়াদীও বিনিয়োগ করতে পারেন এবং স্বল্প মেয়াদী 3 মাস 6 মাসেরও কিন্তু এন্ট্রি নিয়ে 20-25% মুনাফা কিন্তু করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ভালো ব্যাংকগুলো আপনি যাচাই বাছাই করবেন। যদি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হন এবং যদি স্বল্প মেয়াদী হন, তাহলে আপনার কোনটাতে যাওয়া উচিত। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো চলুন আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে একটা ব্যাংকিং শেয়ারের ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো মনে রাখা দরকার। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা প্রতারিত কিন্তু হব না। এই জিনিসটা একটা মনে রাখবেন। 1 নম্বর কথা হচ্ছে এই জিনিসগুলো প্রতিটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে যে ব্যাংকিং শেয়ার যাচাই বাছাইয়ের একদম কোর জিনিস। 1 নম্বর, আপনি দেখবেন যে যেই ব্যাংকটাতে আপনি ট্রেডিং করতেছেন অথবা আপনি যেইটাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছেন, এর আর ও মানে রিটার্ন অন ইকুইটিটা যাতে 3 বছর 5 বছর, তো যেটা আপনার ভালো লাগে প্রয়োজনে 3 বছর নিবেন অথবা 5 বছর নিবেন, আর লেটেস্ট বছর এটা যাতে গড়ে 12%-এর বেশি হয়। কারণ হচ্ছে শেয়ার হোল্ডারের মূলধন থেকে, মূলত শেয়ার হোল্ডাররা যে মূলধন দিয়েছিল সেটা থেকে বছরে কত পার্সেন্ট ইনকাম করতে পারতেছে যাবতীয় কিছু বাদ দিয়ে। তাহলে আমরা যদি বাংলাদেশের শেয়ার বাজারে এই যে 12% হিসাবে যদি যাচাই করি, একটু পরে যেটা আমরা করব দেখবেন যে অনেক ব্যাংক বাদ পড়ে যাবে। এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট কতটা দক্ষ, তার কাছে যত অ্যাসেট আসে, যত ডিপোজিট আসে, টাকা পয়সা আসে, যেটাকে আমরা বলতেছি রিটার্ন অন অ্যাসেট, এর উপরে তার ইনকামটা কেমন। তো এইটা এভারেজ যদি আমরা ধরি তাহলে 0.8 থেকে উপরের দিকে ভালো, তবে বেস্ট হচ্ছে 1%-এর উপরে হইলে ভালো। তো আপনি যদি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হন তাহলে 1%-এর উপরে চলে যাব। আর যদি ট্রেডিং করেন তাহলে 0.8 পর্যন্ত যথেষ্ট, মানে কতটা দক্ষ ম্যানেজমেন্ট। এরপরে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এনপিএল, খেলাপি ঋণ। ইন্টারন্যাশনাল মান হচ্ছে 5%, তবে বাংলাদেশে 10% পর্যন্ত কি করা হয়, ধরে নেওয়া হয় তারা ডিভিডেন্ড দিতে পারে। তাহলে আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হইলে যেই কোম্পানিগুলা ব্যাংকগুলা 5%-এর নিচে এনপিএল, এগুলো চুজ করবেন। আর যদি 6 মাস 1 বছরে ট্রেডিং করতে চান তাহলে 10% পর্যন্ত আপনি নিতে পারেন। এরপরে আসি, একটা ব্যাংকের মূল হচ্ছে প্রতি বছর সে লোন দিয়ে দিয়ে বাড়াবে, যেটাকে আমরা রেভিনিউ বৃদ্ধি বলি অন্য কোম্পানির ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে লোন গ্রোথ। তার কমপক্ষে ডবল ডিজিট মানে 10% উপরে যত হবে তত ভালো। এরপরে হচ্ছে যে তার ইপিএস গ্রোথ। এখানে আমরা যেটা করি নাই, তার নেট প্রফিটটা কিন্তু নেই নেই। নেট প্রফিট আমরা কি জন্য নেই নেই, কারণ অনেক ক্ষেত্রে ব্যাংক প্রিফারেন্স শেয়ার ইস্যু করে, তো সেই নেট প্রফিট থেকেও তাদেরকে সেখানে দিতে হয়। তো এই জন্য আমরা একদম ফাইনাল স্টেজ ইপিএস গ্রোথটা দেখব প্রতি বছর যাতে ডবল ডিজিটে বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে যে ইপিএস বৃদ্ধি পাইলেও ব্যাংক অনেক সময় শেয়ার হোল্ডারদেরকে বঞ্চিত করে। তো আমরা দেখবো যে তার ডিভিডেন্ড গ্রোথটা প্রতি বছর ডবল ডিজিটে আসছে কিনা। এইগুলা ছিল, যদি আমরা বলি মোটামুটি এই আমাদের আরওই, আরওএ, এনপিএল, লোন গ্রোথ, ইপিএস গ্রোথ, ডিভিডেন্ড গ্রোথ, এইগুলা যাচাই করা ছাড়া কোনো ব্যাংকই না যাবে না। তবে এগুলো সব অতীত, যেটা আমরা বললাম এগুলো সব অতীত। আপনাকে যেটা যাচাই করতে হবে সেটা হচ্ছে ব্যাংকটার মেইন ইনকাম সোর্সটা আসতেছে কোথা থেকে। তার কি লোন দেওয়ার মাধ্যমে যে ইন্টারেস্ট গুলা পাচ্ছে, পাচ্ছে যেটা তার মেইন বিজনেস, সেখান থেকে আসতেছে, না সে কোথাও ইনভেস্ট করেছে শেয়ার বাজারে অথবা ট্রেজারি বন্ডে, সেখান থেকে আসতেছে। দীর্ঘমেয়াদী যদি হয় আপনাকে এটা যাচাই করতে হবে, স্বল্প মেয়াদী হইলে আপনার ওগুলা যাচাই করার দরকার নেই। আর সর্বশেষ হচ্ছে ফিউচার গ্রোথ আছে কিনা, এটা প্রতিটা কোম্পানির ক্ষেত্রে দেখতে হয়। এটা আপনি কোথাও পাবেন না, এগুলো নিজেকে বুঝতে হবে নানা প্রকার নিউজ মিডিয়া বা ওই ব্যাংক ওই সেক্টরটা যাচাই করে। যেমন ব্র্যাক ব্যাংকটা আছে, ব্র্যাক ব্যাংকের বিকাশ থাকার কারণে, বিকাশের যেহেতু 8 কোটি গ্রাহক, তো এই 8 কোটি গ্রাহকে কিন্তু ব্র্যাক ব্যাংকের মেরুদণ্ড। তো বিকাশ থাকার কারণে ব্র্যাক ব্যাংক কিন্তু সেখানে বাড়তেছে। এরপরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে উত্তরা ব্যাংক যেটা আছে আমাদের, এদের অফিসটা নিজস্ব। প্রাইম ব্যাংক তারা ফিনটেক লিমিটেড কোম্পানির মাধ্যমে যেই তারা লেনদেন চালু করেছে। তো এরকম জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে।
তাহলে একটা ব্যাংকের শেয়ার কেনার আগে আবার বুঝে নেন আরওই কমপক্ষে 12%, আরওএ 1%, এনপিএল 5% এর নিচে, লোন গ্রোথ, ইপিএস গ্রোথ, ডিভিডেন্ড গ্রোথ তিনোটাই ডবল ডিজিটে যাতে আমাদের থাকে। এখন এগুলো আমরা যাচাই করব কোথায়, যেহেতু আমাদের ডিভিডেন্ড দেওয়া হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, তো এক্ষেত্রে আপনি স্টক নাউতে গিয়ে বিভিন্ন প্রকার ব্যাংকও যাচাই করতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যেটা আমরা বললাম fiscal.ai, এখানে আপনি যাবেন, যাওয়ার পর এইখানে যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাংকটা সিলেক্ট করে দেওয়ার পর প্রথমেই যদি আমরা এখানে জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে কি কি জিনিসগুলো আসে, কয়টা আসে। প্রথমে আমরা নিচ্ছি যে ধরেন যে আমাদের হচ্ছে আর ও ই, রিটার্ন অন ইকুইটি, এটা আমরা কি করব, 1 বছরের আগে দেখার চেষ্টা করব। রিটার্ন অন ইকুইটি আমাদের কত আসে আমরা একটু দেখার চেষ্টা করি। রিটার্ন অন ইকুইটি, আর ও ই আর ও এ দুইটাই আমাদের আছে। রিটার্ন অন ইকুইটি এইটা আমরা পেলাম। তো এইটা আমরা 12 ডিজিটে রাখতেছি, 12%। তো এটাতে দেখেন 15টা মাত্র আমরা ব্যাংক পাইলাম। তো আমাদের 1 বছরে দেখলে হবে না, কমপক্ষে আমরা এভারেজে 3 বছরে দেখবো, কারণ 1 বছর একটা ব্যাংক ভালো করতেই পারে। তো এখানেও আমরা 12% দিয়ে দিব, তাহলে দেখবেন যে আরো ব্যাংক কমে যাবে। তো 15 থেকে মোটামুটি 10টা ব্যাংক চলে এসেছে। তাহলে এরপরে চলে যাব আমরা আর ও এ, তার অ্যাসেটটার উপর কেমন সে করতে পারতেছে। তো অ্যাসেটটা আমরা আগে দেখার চেষ্টা করি যে কয়েকটা ব্যাংক আসলে এগুলোর মধ্যে কেমন কেমন আছে। অ্যাসেট গুলো যদি আমরা দেখি যে মোটামুটি ভালো ব্যাংক গুলার মধ্যেও যদি 0.5 এর উপরে আমরা নেই, তাহলে দুইটা ব্যাংক পাবো, পূবালী এবং ট্রাস্ট। তো সেটা আমার দরকার নেই, আমরা 1%-এ রাখবো, যে কমপক্ষে 1% লাগবে। তাহলে আমাদের 7টা মাত্র ব্যাংক পাচ্ছি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ডাচ বাংলা, প্রাইম, উত্তরা, যমুনা। এই 7টা ব্যাংকে আমরা কি করতে পারি, ভরসা করতে পারি। এখন আমরা যদি তার ইপিএস টা দেখি, যে ইপিএস গ্রোথ, তো ইপিএস গ্রোথটা আমরা 3 বছরের অ্যাভারেজটা দেখার চেষ্টা করি, তাহলে কম বেশি সবকিছু মিলিয়ে আসবে। তো ইপিএস গ্রোথের মধ্যে যদি আমরা দেখি যে সবগুলাই দেখেন যে ডবল ডিজিটের উপরে আছে। এখন তাদের যদি ডিভিডেন্ড গ্রোথটা আমরা দেখি, ডিআই ভিআই ডিভিডেন্ড গ্রোথটা যদি আমরা দেখার চেষ্টা করি, ডিভিডেন্ড পার শেয়ার আমরা 3 বছরে দেখার চেষ্টা করি যে বাড়ছে কিনা। তো ডিভিডেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, ডাচ বাংলাটা, যেটা আমরা বলেছি যে ডাচ বাংলা হঠাৎ করে এবার ভালো করেছে, বাকি সময় কিন্তু ভালো করে নাই। তো এই ক্ষেত্রে আমাদের ডিভিডেন্ড গ্রোথের দিক থেকে যদি আমরা দেখতে যাই, আমাদের ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এ জাস্ট আমরা এইভাবে নিয়ে নেই। তো আমাদের ব্র্যাক ব্যাংক, ইবিএল এবং হচ্ছে উত্তরা ব্যাংক ডবল ডিজিটে এরাই আছে। সিটি ব্যাংক এবং যমুনা ব্যাংক মোটামুটি বলতে পারি আমরা ভালোই আছে, তবে ডাচ বাংলা আমাদের বাদ যাবে। তাহলে এই যে 7টা ব্যাংক থেকে ডাচ বাংলা আমরা বাদ দিয়ে দিলাম, ধরলাম যে আমরা এখানে 1%ও নিলে ডাচ বাংলা বাদ পড়ে যাবে। তাহলে আপনি এই যে আমাদের 5টা ব্যাংক আছে, ব্র্যাক, সিটি, ইবিএল, উত্তরা এবং হচ্ছে আমাদের যমুনা ব্যাংক, এই 5টা ব্যাংকে আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করে দিতে পারেন, বিনিয়োগ করে রাখতে পারেন। এখন যারা ট্রেডিং করতে চান, ইনাদের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এটা আপনি কি করবেন, এখান থেকে আপনার এটা আমরা 0.5-এ নিয়ে যাব, আর এটা আপনি 10%-এ নিয়ে যাইতে পারেন। এটাও আমরা 10%-এ নিয়ে যাব। ডিভিডেন্ড গ্রোথটা আমাদের 1%-ই থাক, দেখি যে আরো একটা দুটো ব্যাংক বাড়বে। তো এখানে 8টা ব্যাংক হয়ে গেছে, শাহজালাল ইসলামী চলে এসেছে, এনসিসি চলে এসেছে। এগুলোতে আপনি ট্রেডিং করলেও আপনার অ্যাকাউন্টটা জিরো হবে না। আপনি হয়তো 2 মাসে লাভের আশা ঢুকছেন, হয়তো সেটা আপনার কি হইতে পারে যে 4 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে। এখন ব্যাংকিং শেয়ারে আসলে লাভ হয় কিনা, তো সেটাও একটু দেখার চেষ্টা করি। যদি এখন যেহেতু ব্যাংকিং শেয়ারের আমাদের ডিভিডেন্ড ঘোষণা হয়ে গেছে, তো এই জন্য আমরা যদি জাস্ট গত বছরের সিটি ব্যাংকটা একটু দেখার চেষ্টা করি, সিআইটি ওই সিটি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণার আগ পর্যন্ত দেখেন যে কেউ যদি সময় মতো এন্ট্রি নিত, গত বছর এখন পর্যন্ত 52% লাভ কিন্তু করতে পারতো। তবে এটার জন্য আপনার আরো কিছু টেকনিক্যাল নলেজের প্রয়োজন, যেমন ধরেন যে গত বছর সে নেমেছিল কত টাকা, জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি।
গত বছর 18 টাকা 60 পয়সা হয়েছিল। তো এইবার তার ডিভিডেন্ড ঘোষণার পরেও এখনো 26 টাকা আছে, তবে সবচেয়ে আকর্ষণীয় যে নেওয়ার হচ্ছে 23 টাকা। সিটি ব্যাংক যদি 23 টাকায় আসে, আপনি যদি নিতে পারেন, এটা আগামী 6 7 8 9 মাস বা 1 বছরে আপনাকে কিন্তু হিউজ পরিমাণ বেনিফিটটা দিবে। তো এইভাবে আরো অন্য ব্যাংক গুলা, যেমন ধরেন যে আপনি যদি ইবিএল দেখি, ইবিএল এও যদি আপনি কি করতেন, বিনিয়োগ করে রেখে দিতেন, এই ডিভিডেন্ড ঘোষণার আগে যদি আমরা দেখতাম 30% পাইতেন, এখনো 18% লাভে আছে অনেকেই। এরপরে যদি আমরা প্রাইম ব্যাংকটা দেখার চেষ্টা করি, দেখেন যে প্রাইম ব্যাংকে 38% ডিভিডেন্ড ঘোষণার পরেও। তার মানে এই ব্যাংক গুলাতে আপনি উপযুক্ত সময় যদি এন্ট্রি নিতে পারেন, আপনি লাভবান হবেনই হবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারাই বারবার মেসেজ করেন, আমাদের কথা হচ্ছে যদি দীর্ঘমেয়াদে থাকতে চান তাহলে প্রথম 3টা 4টাতে থাকেন, আর যদি আপনি ট্রেডিং করতে চান, এই যে মোটামুটি 6টা 7টা বা 10টা পর্যন্ত আপনি ট্রেডিং করতে পারেন 6 মাস 1 বছরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।